আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনে যে দুই আসনে প্রার্থী হতে পারেন জামাত আমির। ইরানের হামলার ভয়ে নিউ ইয়র্ক ওয়াশিংটনে উচ্চ সতর্কতা জারি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে অকল্পনীয় তথ্য। জয় ইরানেরই হবে বলে আশাবাদী এরদোয়ান, যা বললেন মোদি। এবার বিস্তারিত। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা হিসাব নিকাশ চলছে। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামী নির্বাচনে অংশ নিতে অন্তত 296 আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলটি। ধাপে ধাপে আসন ভিত্তিক সম্ভাব্য এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে জামাত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে ঘোষিত প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন। আবেদনের শেষ দিনে 6 প্রতীক নিয়ে ইসিতে যাচ্ছে এনসিপি। এদিকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে এই আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াতের আমির। চলতি বছরের 25 এপ্রিল রিকশায় করে নির্বাচনী গণসংযোগ করতে দেখা গেছে ডাক্তার শফিকুর রহমানকে। এর আগে 2018 সালের জাতীয় নির্বাচনেও এই আসনটিতে প্রার্থী হয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে ঢাকা 15 ছাড়াও জন্মস্থান মৌলভীবাজার 2 কুলাউড়া আসনে প্রার্থী হতে পারেন জামাত আমির। দলীয় বিশ্বস্ত সূত্রে এমনটি জানা গেছে। আয় ব্যয়ের হিসাব চেয়ে দলগুলোকে চিঠি দিচ্ছে ইসি। তবে এই আসনটিতে জামাত ইসলামী ইতোমধ্যে মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করলেও দলটির কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের বাড়ি কুলাউড়া উপজেলায় হওয়ায় কয়েক দফা সফর করেছেন তিনি। হিন্দু সম্প্রদায় ও চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করেছেন জামাত আমির। এছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমাবেশে ও পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি। এতে ধারণা করা হচ্ছে এই আসনেও প্রার্থী হতে পারেন ডাক্তার শফিকুর রহমান। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদার পর এবার আরেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার 22 জুন রাতে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্র থেকে জানা যায়, কাজী হাবিবুল আউয়ালকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ সোমবার বিস্তারিত জানানো হবে বলে ডিবির একটি সূত্র জানিয়েছে। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালের নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27.15% ভোট পড়ে বলেও জানানো হলেও 1 ঘন্টার ব্যবধানে ভোটের হার 40% বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে, পরে তা সংশোধন করে 40%-এর কথা বলেন। উল্লেখ্য, অনিয়মের অভিযোগে রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি। পরে এদিন রাতে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে এক ব্রিফিংয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে উত্তরা 5 নম্বর সেক্টরে 1/A নম্বর রোডের 29 নম্বর বাসা থেকে তাকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হেফাজতে দেয়। পরে পুলিশ তাকে ডিবি হেফাজতে নেয়। গত 22 তারিখ সাবেক সিইসি নুরুল হুদার নামে শেরেবাংলা নগর থানায় একটা মামলা হয়। সেই মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় শনিবার রাতে মার্কিন বিমান হামলার পর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক্সে এক পোস্টে বলেছে, আমরা ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উচ্চ সতর্কতার কারণে আমরা নিউ ইয়র্ক জুড়ে ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে। ফেডারেল অংশীদারীদের সাথে সমন্বয় সাধন করে কাজ করা হচ্ছে। দেশের গোয়েন্দা বিভাগের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে স্থানীয় পুলিশ। এর কিছুক্ষণ পরেই মেট্রোপলিটন পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একই ধরনের একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, মেট্রোপলিটন পুলিশ বিভাগ ইরানের ঘটনাবলী
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আমাদের স্থানীয় রাজ্য এবং ফেডারেল আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলছি, যাতে তথ্য ভাগাভাগি করা হয় এবং গোয়েন্দা তথ্য পর্যবেক্ষণ করা যায়, যাতে কলম্বিয়ার মানুষ সুরক্ষিত থাকেন। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখনই জেলায় কোনো হুমকি নেই, তবে শহর জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও পুলিশের সংখ্যা বাড়ানো হবে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক্সে উল্লেখ করেছেন, ইরানে বোমা হামলার পর শহরটি জননিরাপত্তার জন্য যে কোনো হুমকির উপর নিবিড়ভাবে নজর রাখছে। বাস পোস্টে লিখেছেন, এই মুহূর্তে কোনো বিশ্বাসযোগ্য হুমকির খবর পাওয়া যায়নি এবং প্রচুর সতর্কতার কারণে লস অ্যাঞ্জেলেসের পুলিশ উপাসনালয়, সমাবেশস্থল এবং অন্যান্য সংবেদনশীল স্থানগুলোর কাছে টহলদারি জোরদার করেছে। আমরা আমাদের সম্প্রদায়কে রক্ষা করার জন্য সতর্ক থাকব। নিউ ইয়র্ক শহরে সাবেক পুলিশ কর্তা পল মৌরো ফক্স নিউজকে বলেন, এমন স্থানে নজরদারি বাড়াতে হবে যেখানে ইসরায়েলি সংযোগ আছে। এখানে কয়েকটি শিয়া মসজিদ আছে, সেদিকে নিরাপত্তা বাড়াতে হবে, কারণ কখন কি ঘটবে কেউ বলতে পারে না। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতের আধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র সব হামলা চালায়। এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান। এসব বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় 37 ঘন্টা উড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মার্কিন এই সংবাদ মাধ্যমটি বলছে, নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা B-2 বিমানগুলো মিসৌরিতে তাদের ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রায় 37 ঘন্টা ধরে অবিরাম উড়ছিল এবং আকাশে থাকা অবস্থায় বেশ কয়েকবার জ্বালানি নেয়। তথ্যের সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি এই তথ্য জানিয়েছেন বলেও জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এর আগে ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছে। এর মধ্যেও ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক হ্যানিটি জানিয়েছেন, তিনি সদ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প তাকে জানিয়েছেন, ইরানের পাহাড়ের নিচে থাকা গোপন ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র 6টি বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সিচুয়েশন রুমে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা। ঘটনাটির সময়কার ছবি ইতিমধ্যে প্রকাশ করেছে হোয়াইট হাউস। ছবিতে নেতাদের উদ্বিগ্ন ও মনোযোগী ভঙ্গিতে উপস্থিতি মূল্যায়নের দৃশ্য দেখা যায়। হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাষণে তিনি ইরানকে হুঁশিয়ারি দেন, এখন দুটি পথ খোলা আছে, শান্তির দিকে এগোনো আর বিপর্যয়ের মুখোমুখি হওয়া, যা গত 10 দিনের ঘটনাকেও ছাড়িয়ে যাবে। হামলা চালাতে যাওয়া দখলদার ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার IRIB জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। দখলদার ইসরায়েল রোববার রাতে জানায়, ইরানের নতুন করে আবারও হামলা চালাচ্ছে তাদের বিমান বাহিনী। এর কিছু সময় পরেই ইরান দখলদারদের ড্রোন ভূপাতিত করার তথ্য জানায়। ইসরায়েলের দাবি, রাজধানী তেহরানে গ্রাউন্ড টু এয়ার মিসাইল লঞ্চার লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের বিমান বাহিনী। পরবর্তীতে তারা জানায়, হামলা শেষ করে তাদের বিমান ফিরে এসেছে, তবে ড্রোন ভূপাতিত হওয়ার তথ্যটি চেপে গেছে দখলদাররা। ইরান ইসরায়েলের মধ্যে 9ম দিনেও পাল্টা হামলা অব্যাহত ছিল। এ লড়াইয়ে ইরানের বেশ কিছু পরমাণু ও সামরিক স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়। দেশটি হারিয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ সামরিক নেতা। হুমকির মুখে রয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। জবাবে ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে তাতে কাঁপন ধরেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বুকে। গুড়িয়ে দেওয়া হয়েছে তেল আবিব, হাইফার জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো, মোসাদ হেডকোয়ার্টার সহ সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট গবেষণাগার। এমন পরিস্থিতিতে জয় ইরানেরই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। সূত্র বিবিসির, আল জাজিরার, জেরুজালেম পোস্ট ও ইউরো নিউজ। গত শনিবারও ইরান ইসরায়েল একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালায়। ইসরায়েল জানায়, শনিবার সকালে 8টি ইরানি ড্রোন ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করে। 2টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ও দক্ষিণাঞ্চলে আঘাত করে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের
বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ায় প্রেক্ষাপটে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অবিলম্বে উত্তেজনা প্রশমন, সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। গত 13 জুন ইরানে ইসরায়েল হামলা চালালেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এ নিয়ে মোদি নিজ দেশের বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের চাপের মুখেও পড়েন। শেষ পর্যন্ত তিনি নীরবতা ভেঙে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। এক সময় যিনি কথা বলতে পারতেন না, এখন তিনি গাইছেন গানও। এ যেন বিজ্ঞানের এক বিস্ময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা উদ্ভাবন করেছেন এমন এক প্রযুক্তি, মাত্র 25 মিলিসেকেন্ডে মানুষের মস্তিষ্কের সংকেত পড়ে তাৎক্ষণিকভাবে কথা তৈরি করতে পারে। অ্যামিওট্রফিক ল্যাটারাল স্কলেরোসিসে আক্রান্ত এক রোগীর উপর পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি প্রয়োগ করা হয়। তার মস্তিষ্কের ভাষা ও মুখের পেশি নিয়ন্ত্রণকারী অংশ বসানো হয় 256টি ইলেকট্রোড। স্ক্রিনে দেওয়া বাক্য মনে মনে বলার সময় তার মস্তিষ্ক যে সংকেত তৈরি করে তা এআই প্রযুক্তি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভাষায় রূপ দেয়। গবেষকরা বলেছেন, এটি শুধু শব্দ নয়, বরং মানুষের স্বাভাবিক কথাবার্তার ভঙ্গিমা ও উচ্চারণের ওঠানামাও অনুকরণ করতে পারে। এতে রোগী নিজেই বলেছেন, এটা যেন নিজের কণ্ঠেরই কথা বলছি। আরও চমকপ্রদ বিষয় হলো, ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে তার পুরনো রেকর্ড করা কণ্ঠস্বর ফিরিয়ে আনা হয়েছে ফলে যন্ত্রের কণ্ঠ নয়, যেন জীবন্ত একজন মানুষই কথা বলেছেন। এই প্রযুক্তি নতুনভাবে কথা বলা অসম্ভব হয়ে পড়া মানুষদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। গবেষকরা বলছেন, ভবিষ্যতে শুধু চিন্তা দিয়েই কথা বলা, গান গাওয়া কিংবা ফোনে আলাপ সবই সম্ভব হতে যাচ্ছে। এবার খেলার খবর। মাত্র 17 বছর বয়সেই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের ঝলক দেখিয়ে বিশ্ব ফুটবলে হইচই ফেলে দেন লামিন ইয়ামাল। তবে এবার তিনি আলোচনায় এসেছেন মাঠের বাইরের এক বিতর্কে। একদিকে পর্নোতারকা ক্লোদিয়া বাভেল, অন্যদিকে 29 বছর বয়সী ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেজ। এই দুই নারীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলছে তুমুল জল্পনা। যদিও ইয়ামাল জানিয়েছে এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই। সম্প্রতি 17 বছর বয়সী ইয়ামাল এবং 29 বছর বয়সী মডেল ফাতি ভাস্কেজের একসঙ্গে ছুটি কাটানোর ছবি ভাইরাল হয়। একই সুইমিং পুল, জেট স্কি ও হেলিকপ্টার ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে ইয়ামালের নাম উঠে আসে পর্নো তারকা ক্লোদিয়া বাভেলের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা ঘিরে। স্প্যানিশ টিভি শো ট্রেড ইয়ামাল দাবি করেন, তিনি বাভেলের সঙ্গে দেখা করতে চাননি, কারণ এতে তিনি আগ্রহী ছিলেন না। ইয়ামালের কথায় তিনি মায়ের সঙ্গে থাকেন এবং মা অচেনা কাউকে বাসায় ঢুকতে দেন না। তবে পাল্টা দাবি করেন ক্লোদিয়া বাভেল, জানিয়েছেন তিনি নিজেই সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, 2025 সালে এই প্রসঙ্গে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে যেহেতু ইয়ামাল আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন, তাই আমিও আমার দিকটা পরিষ্কার করছি। তিনি বলেন, তিনি মার সঙ্গে থাকেন, কিন্তু বাস্তবে তিনি একাই থাকেন। তিনি বলেন, আমাকে প্রত্যাখ্যান করেছেন, অথচ তিনি আমার সঙ্গে যোগাযোগ করে দেখা করতে চেয়েছিলেন। আমরা নাকি কখনো দেখা করিনি, অথচ একাধিক সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে। তিনি আরও দাবি করেন, ইয়ামাল তাকে মুখ না খোলার জন্য হুমকি দিয়েছে এবং তার কাছে সেই প্রমাণস্বরূপ ভয়েস নোটও রয়েছে। সম্প্রতি 29 বছর বয়সী ইনফ্লুয়েন্সার ও অনলি ফ্যান্স মডেল ফাতি ভাস্কেজের সঙ্গে ইয়ামালের ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ইতালির প্যান্টেলেরিয়াতে একই সুইমিং পুলে সময় কাটানো, জেট স্কি চড়া, হেলিকপ্টার রাইড সব মিলিয়ে গুঞ্জনের আগুনে ঘি পড়েছে। যদিও ইয়ামাল স্প্যানিশ গসিপ রিপোর্টার হাভি দে ওয়েওসকে জানিয়েছে, আমাদের মধ্যে কিছুই নেই, ও শুধু একজন বন্ধু। ছুটিতে আরও কয়েকজন বার্সা সতীর্থ ছিল। গুজব ছড়িয়ে পড়ার পর ভাস্কেজ নিজেও রীতিমতো ক্ষুব্ধ। তিনি বলেন, আমার বিরুদ্ধে এত কুৎসিত ভাষা ব্যবহার করা হচ্ছে, মানুষ আমাকে প্রোফাইল বলছে, মৃত্যুর হুমকি দিচ্ছে। আমি তো কিছুই করিনি, দুজন মানুষ মিলে ছুটি কাটাতে পারে না। তিনি আরও বলেন, আমি এখনও 30-এ পৌঁছইনি, আমার বয়স 29। আমরা শুধু আনন্দ করতে চেয়েছিলাম, তাতে এত হইচই করার কি আছে। প্রিয় দর্শক, শেষ করছি ফাফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
আল্লাহ হাফেজ।